নমস্কার বন্ধুরা, আমি সংবাদ সোচ্চারের শুভাশিস আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাই। আজকে প্রায় দীর্ঘদিন পর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন, হয়তো অনেকেই শুনেছেন বা না শুনে থাকলেও আগামী দিনে আপনারা শুনবেন, জানবেন। সেটা হচ্ছে গ্রোক এআই। গ্রোক এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটি অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রশ্নের জবাব চটজলদি আপনি পেয়ে যাবেন। বলা যেতে পারে আমাদের এই দেশ এবং সারা পৃথিবীতে তথ্য প্রযুক্তিতে একটা বিপ্লব ঘটাতে চলেছে এই গ্রোক এআই। এ পর্যন্ত এই যাবৎকাল যবে থেকে আমাদের এই দেশে এই অ্যাপের আত্মপ্রকাশ ঘটেছে, তবে থেকে একটা হইচই ব্যাপার শুরু হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে গ্রোকের কাছে প্রশ্ন রাখলেই সরাসরি তার জবাব মিলছে, কয়েক সেকেন্ডের মধ্যে সেই জবাব আসছে এবং তাতে অনেক ভয়ানক চিত্র ফুটে উঠছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নানান প্রশ্ন করেছেন। অনেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, অনেকে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নানান বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা যায় এবং সেখানে গ্রোক চটজলদি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে। এবং এমন নয় যে গ্রোক অনেক ক্ষেত্রে এই এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বলা হচ্ছে, তার নিজের বক্তব্য পেশ করছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থার পরিসংখ্যান তুলে ধরে সেখান থেকে একটা মত প্রকাশ করার একটা চেষ্টা চলছে, মানে চেষ্টা করছেন যেখান থেকে আপনার প্রশ্নের সদুত্তর আপনি পেতে পারেন এবং আপনি সন্তুষ্ট হতে পারেন। যাই হোক, আমরা এই এই প্রযুক্তি যা কল্পনাও করা যায়নি, আমরা কখনো এইরকম একটা ইনফরমেশন টেকনোলজি আমরা কোনোদিন করায়ত্ত করতে পারবো এরকম ভাবনা আমাদের কোশ্মিনকালে ছিল না। আমরা আজকে এইরকম একটা যুগে প্রবেশ করতে পেরেছি, যে যুগে প্রবেশ করে মানে অন্যান্য দেশ আজকে প্রায় প্রচুর এগিয়ে গেছে। সেখানে দেরিতে হলেও, একটু দেরিতে হলেও, কারণ এই গ্রোকের আত্মপ্রকাশ ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু ভারতবর্ষে এর আত্মপ্রকাশ ঘটে গত 14ই মার্চ। এবং 14ই মার্চের পর থেকে গ্রোকের কাছে বিভিন্ন প্রশ্নের যে সমস্ত অবতারণা হয়েছে এবং তার যা উত্তর এসছে তাতেই অনেকের চোখ কপালে উঠেছে এবং স্বাভাবিকভাবেই শাসক দল খুব বিড়ম্বনার মধ্যে পড়ছে এবং শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের নানান কীর্তি ফাঁস হয়ে যাচ্ছে। ফলে এই গ্রোকের উপর একটা পাবন্দি লাগাবার চেষ্টা চলছে, যা অনেকটাই মানে এই ইনফরমেশন টেকনোলজির যে বিশাল দুনিয়া, সেখানে অনেকটাই ভারতের মাথা নতমস্তক করে দিচ্ছে, ভারতের মাথা হেট করে দিচ্ছে বলা যেতে পারে। যাই হোক, আমরা সংবাদ সোচ্চারের পক্ষ থেকে গত দুদিন ধরে গ্রোকের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলাম এবং সেই প্রশ্নগুলো খুব মানে সাধারণ কিছু প্রশ্ন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের প্রথমেই বলে রাখি, বিচার ব্যবস্থা নিয়ে একটা দীর্ঘদিন ধরেই আমাদের জনমানসে একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে বিচার ব্যবস্থা কি নিরপেক্ষ, বিচার ব্যবস্থা কি সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সময় উঠতে শুরু করেছিল। আমরা এর আগে রাম মন্দির প্রশ্নে, যখন রাম মন্দিরের রায় ঘোষণা হয়, তখন আমরা দেখেছিলাম সেই রায় যে বিচারক দিয়েছিলেন, সেই রায় তরুণ গগৈ, তিনি কিন্তু বিচারের রায় ঘোষণার পর তার প্রাইজ পোস্টিং হয়েছিল, তিনি সাংসদ হয়ে বিজেপির টিকিটে সাংসদ হতে পেরেছিলেন। এবং এরকম বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা যখনই তারা অবসর নিচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সরকারের হয়ে বিভিন্ন রকম রায় দিচ্ছেন, যা সমাজ জীবনে বিড়ম্বনা সৃষ্টি করছে, জাতিভেদ এবং জাতি
কি বলবো যে বিভিন্ন যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ওপরে যে সমস্ত রায় হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সব বিচারপতিরা তারা আবার পরবর্তী সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিশনে তারা চেয়ারম্যান হচ্ছেন, তারা বিভিন্ন রকমভাবে সরকারি পরিতোষণ লাভ করছেন। তো এই নিয়ে একটা আমাদের স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছিল বিচার ব্যবস্থা নিয়ে। এবং সম্প্রতি আমাদের পশ্চিমবাংলার বিচার ব্যবস্থায় কয়েকজন বিচারপতি সম্পর্কেও এরকম বারবার ধারণা উঠেছে, এবং অনেকের ক্ষোভ সে বেরিয়েও এসছে। অনেক মানে বিদগ্ধ আইনজীবী, অনেক বরিষ্ঠ আইনজীবী, তারাও পর্যন্ত এই সমস্ত বিচারপতির কার্যকলাপে বিরক্ত হয়ে তারা তাদের মত প্রকাশ করেছেন। যেমন সবচেয়ে বড় ঘটনা যেটা পশ্চিমবাংলায় ঘটেছিল আপনারা জানেন, সেটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যখন বিজেপির বর্তমান সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন মামলা চলছিল, তখন সেই সময় অভিজিৎ গাঙ্গুলির নানান মন্তব্য, বিভিন্ন সময় নানান মন্তব্য এবং রায় অনেক ক্ষেত্রেই শাসক দলের যেমন বিড়ম্বনা সৃষ্টি করেছিল, তেমনি একইভাবে মানুষকে অবাক করে দিয়েছিল। ফলে কিছু মানুষ যেমন তাকে ভগবানের আসনে বসিয়েছিলেন, আবার কিছু মানুষ মনে করেছিলেন যে এটা একজন বিচারপতি তার এখতিয়ার বহির্ভূতভাবে তিনি এই সমস্ত কাজ করছেন। এবং সর্বোপরি সেই বিচারপতি যখন একটি বেসরকারি টিভি চ্যানেলে বসে দীর্ঘক্ষণ ধরে বিচার্য বিষয় নিয়ে তিনি সাক্ষাৎকার দিলেন, তখন কিন্তু আরো বেশি প্রশ্নের মুখে পড়ে গেল বিচার ব্যবস্থার বিচারপতিদের ভূমিকা। এবং সেই সময় আমি সংবাদ সোচ্চার পত্রিকার সম্পাদক হিসেবে আমি বেশ কিছু প্রশ্ন তুলে একটি পোস্ট করেছিলাম, ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, হোয়াটসঅ্যাপে একটি পোস্ট করেছিলাম। সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম যে বিচারপতিকে এই ধরনের একটি বিচার চলাকালীন বিচার্য বিষয় নিয়ে প্রকাশ্যে টিভি চ্যানেলে বসে তিনি তার বক্তব্য রাখতে পারেন। এবং সেখানে আমি একটি প্রশ্ন তুলেছিলাম খুব স্বাভাবিকভাবেই, যে একটি বেসরকারি টিভি চ্যানেলকে বেছে নিয়ে বিচারপতি তার বক্তব্য রাখছেন, তার অর্থ সেই চ্যানেলটি নিশ্চয়ই তাকে কোনোভাবে সন্তুষ্ট করেছেন। সেটা কিভাবে সন্তুষ্ট করেছেন, কিভাবে তাকে তারা রাজি করাতে পারলেন তাদের চ্যানেলে বসিয়ে বক্তব্য রাখার জন্য, তার পিছনে কি কারণ, সেটা টাকা দিয়ে করেছেন কি অন্য কোনোভাবে করেছেন, সেটা নিয়ে কিন্তু আমরাই প্রথম প্রশ্ন তুলেছিলাম। এবং তার জন্য অনেক কটাক্ষ, অনেক রকম মানুষের অনেক পরামর্শ, যদিও অনেকে ভয়ে বলেছিলেন যে তোমরা এই একটা ছোট পত্রিকা এবং একটি চ্যানেল, ছোট চ্যানেল, তোমরা এই ধরনের বক্তব্য রাখছো, ফলে তোমাদের বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে, অনেক কিছু হতে পারে তোমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা কিন্তু আমাদের সেই প্রশ্ন থেকে এক মুহূর্ত সরিনি, এবং আমরা যে সেদিন সঠিক ছিলাম, বিচার ব্যবস্থার ভূমিকা এরম হতে পারে না, এটা নিয়ে আমরা যে প্রশ্ন তুলেছিলাম এবং সেটা যে সঠিক ছিল, আজকে গ্রোকের এই আত্মপ্রকাশ, এবং সেখানে আমরা প্রশ্ন রাখার ফলে ঠিক একই রকম কথা, কিন্তু একই রকম বার্তা আমরা কিন্তু তার কাছ থেকেও পাচ্ছি। সম্প্রতি আমরা জানতে চেয়েছিলাম যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে, এবং সেখানে গ্রোক যে তথ্য তুলে ধরেছে তা আমাদের কাছে অত্যন্ত আতঙ্কের বিষয়, ভয়ের বিষয়। যে বিচার ব্যবস্থাকে আমরা আমাদের গণতন্ত্রের প্রধান স্তম্ভ বলে মনে করি, মানুষ যখন সমস্ত দিক থেকে দিশেহারা হয়ে যান, প্রশাসন থেকে শুরু করে সর্বত্র, যখন একটি মানুষ তার বিচার না পেয়ে যখন সে কি বলবো একদম সম্পূর্ণ হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তখন তার কাছে একমাত্র ভরসা হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থায় যে আজকে মানে ভীষণ রকম ভাবে ঘুম ধরেছে তা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন সম্প্রতি দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি তার বাড়িতে প্রায় নগদ টাকা, বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে, তার বাড়িতে আগুন লেগে যায়।
আগুন লাগার পর যখন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, সেই দমকল বাহিনী আগুন নেভাতে গিয়ে তার ঘর থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে। যদিও বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা চলছে, কারণ আমরা লক্ষ্য করছি যে ঘটনা ঘটার মানে 22শে মার্চ এই আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটে, কিন্তু তারপর থেকে এতগুলো দিন পার হলেও এখনো পর্যন্ত সেই টাকার পরিমাণ কত এবং সেই টাকা বেআইনি টাকা কিনা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফে বা কোনো সুনির্দিষ্ট কোনো দপ্তর থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। এক্ষেত্রে ইডি, সিবিআই তারা এ পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন বলেও আমরা জানি না। সুতরাং বিচারপতিদের যে একটা দুর্নীতি আছে, সেই দুর্নীতি আজকে সামনে এসছে এবং সেই কারণেই আমরা গ্রোকের কাছে প্রশ্ন রেখেছিলাম ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে, এবং সেখানে গ্রোক কি উত্তর দিচ্ছে দেখুন। ভারতীয় বিচার ব্যবস্থার দুর্নীতি একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা, যার সুনির্দিষ্ট তথ্য বিভিন্ন গবেষণা, জরিপ এবং সরকারি রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিসংখ্যান উপস্থাপন করা হলো এই সমস্যার গভীরতা প্রকৃতি বোঝাতে সাহায্য করে। এখানে গ্রোক বলছে মামলার জটিলতা, বিলম্বিত মামলার সংখ্যা। একটা মানুষ কখন বিচারপতিদের ঘুষ দিতে যান বা কখন বিচারপতিরা একটি মামলায় ঘুষ নেন, তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। এই বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে বিভিন্ন গণসংগঠন বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করেছে। বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিভিন্ন সময় বহু সর্বভারতীয় বিভিন্ন এনজিও তারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, কিন্তু বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কোনোভাবেই কমানো যাচ্ছে না। বিচার ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নের কথা বলা হলেও তা উন্নয়ন করা হচ্ছে না। কিছু বিল্ডিং তৈরি হচ্ছে, কিছু ঝাঁ চকচকে বিল্ডিং হচ্ছে, নতুন নতুন ফ্লোর তৈরি হচ্ছে, মার্বেল বসছে, কিন্তু বিচারের যে মূল বিষয় সেটা হচ্ছে বিচার ব্যবস্থায় বিচারপতিদের সংখ্যা বাড়ানো, সেটা কিন্তু হচ্ছে না। ফলে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা চলছে, যেখানে গ্রোক জানাচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে আদালতে প্রায় 50 মিলিয়ন, যা সহজভাবে হিসেব করলে 5 কোটি মামলা এই মুহূর্তে কিন্তু ঝুলে রয়েছে। এক প্রকার সারা ভারতবর্ষে 5 কোটি মামলা ঝুলে রয়েছে, যার নিষ্পত্তি হতে আগামী 150 বছর লেগে যেতে পারে। গ্রোক বলছে যে 80,000-এরও বেশি মামলা শুধু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। ভাবুন আপনারা, 80,000 কোটি, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, যেখানে মানুষ যেখানে কেস করতে গেলে, যে কোনো মামলা করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়, 1 লক্ষ 1.5 লক্ষ টাকার নিচে কোনো আইনজীবী ফিস নেই। সেই রকম একটি জায়গায় যে মানুষ যে যাবে বিচার চাইতে, সেখানেও দেখা যাচ্ছে বিশাল সংখ্যক মামলা সেখানে ঝুলে থাকে। প্রায় 80 কোটি হিসেবে, গ্রোকের হিসেবে বলছে প্রায় 80 কোটি মামলা এখনো সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, এবং দেশের বিভিন্ন হাইকোর্টে প্রায় 60 লক্ষের কাছাকাছি মামলা ঝুলে রয়েছে, এবং নিম্ন আদালতে এই মামলার পরিমাণ প্রায় 4 কোটি 4 লক্ষ। ভাবুন একবার, এত মানুষের মামলা যদি কোর্টে ঝুলে থাকে, নিষ্পত্তির অভাবে যদি দীর্ঘদিন ধরে মানুষকে কোর্টের দরজায় গিয়ে মাথা ঠুকতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানে একটা দুর্নীতি আসবে, এবং সেটাই কিন্তু দস্তুর। আমরা দেখেছি যে আমাদের নিজেদের ক্ষেত্রেও দেখেছি, হাইকোর্টে একটা মামলা করেছি, সেই মামলার 22শে অক্টোবর যখন মামলার রায় হয়েছিল 4 আগস্ট, তখন বিচারপতি জানিয়েছিলেন 22শে আগস্টের মধ্যে রিপোর্ট জমা করতে হবে পুলিশকে এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে, এই বিষয়ে রিপোর্ট জমা করতে হবে। কিন্তু দেখা গেল সেই 22শে আগস্ট পার হয়ে দীর্ঘদিন ধরে চলে গেল, কিন্তু সেই মামলা
আর লিস্টেই এলো না, সেই মামলার কোনো বিচার হচ্ছে না। এই রকম ভাবে সারা ভারতবর্ষে লাখো লাখো মামলা, কোটি কোটি মামলা নিম্ন আদালত থেকে একদম সর্বোচ্চ আদালত পর্যন্ত ঝুলে থাকছে। ফলে যে সমস্ত মামলার খুব গুরুত্বপূর্ণ মামলায় যেখানে রায় দেওয়ার প্রশ্ন থাকে এবং যেখানে আসামি পক্ষ অর্থ বলে, সমস্ত কিছু বাহুবলে বলুন, অর্থ বলে বলুন বা ক্ষমতার জোরে বলুন, যারা একটু বেশি বলিয়ান হয় তারা অনেক সময় সেই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে, বিচারককে প্রভাবিত করে। এক্ষেত্রে দিল্লি হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তা সারা ভারতবর্ষ তো বটে, সারা বিশ্বের বিচার ব্যবস্থার সামনে কিন্তু আমাদের মুখ পুড়িয়েছে, একথা বলাই যায়। আজকে বিচার ব্যবস্থার এই করুণ অবস্থা দেখে কি বলবেন? এরপরে যদি মানুষ আর আইন নিজের হাতে তুলে নেয়, যদি কোর্টের দরজায় আর না পা রাখে, তার জন্য দায়টা কার? তার জন্য দায়টা রাষ্ট্রের। তার কারণ হচ্ছে রাষ্ট্র বিচার ব্যবস্থার পরিকাঠামো কখনোই উন্নতি করতে সচেষ্ট হয়নি। গ্রোকের হিসেব অনুযায়ী বলছেন ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যার জন্য মাত্র 21 জন বিচারপতি। মানে ভাবুন, প্রতি মিলিয়ন জনসংখ্যা মানে 1 লক্ষ মানুষের জন্য একজন মাত্র বিচারপতি। আজকে যদি 1 লক্ষ মানুষের জন্য 21 জন বিচারপতি, যেখানে আন্তর্জাতিক গড় হচ্ছে 50-এর বেশি, যেখানে আন্তর্জাতিক গড় হচ্ছে 50-এর বেশি, সেখানে আমাদের 1 লক্ষ মানুষ পিছু মাত্র 21 জন বিচারপতি। দ্বিতীয় দুর্নীতি হচ্ছে ইন্ডিয়া করাপশন সার্ভে 2019 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া পরিসংখ্যান। সেই পরিসংখ্যানে বলা হচ্ছে 51% ভারতীয় নাগরিক বিচার ব্যবস্থা কোনো না কোনো সময় ঘুষ দিয়েছেন। মানে ভেবে দেখুন, যদি 100 জন মানুষ কোর্টে বিচার চাইতে আসেন, তার মধ্যে 51% মানুষকে তার বিচার পাওয়ার জন্য কোনো না কোনোভাবে কোর্টে ঘুষ দিতে হয়। কখনো তার উকিলের মাধ্যমে দিতে হয়, কখনো কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে দিতে হয়। আমরা দেখেছি নিম্ন আদালতে কি পরিমাণ মানে অনৈতিক কাজকর্ম হয় বহু ক্ষেত্রে। আমাদের সামনে আমরা বিভিন্ন সেই ঘটনাও আমরা লক্ষ্য করেছি যে কিভাবে বেল পাইয়ে দেওয়া হচ্ছে বা কিভাবে একজনকে দিনের পর দিন জেলে আটক রাখা হচ্ছে। এগুলো বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করছে, যা আজকে গ্রোক না এলে আমরা হয়তো অনেকেই এই পরিসংখ্যানগুলো জানতে পারতাম না। 51% ভারতীয় নাগরিককে বিচার ব্যবস্থায় কোনো না কোনো সময় ঘুষ দিতেই হয়েছে। বিশেষ করে এবং এর পরিসংখ্যানে বলা হচ্ছে সবচেয়ে বেশি ঘটনা যেগুলো ঘটে সেগুলো হচ্ছে রাজস্থানে 78%, বিহারে 75% এবং ঝাড়খণ্ডে 74%। ভেবে দেখুন, বিহারে বা রাজস্থানে বা ঝাড়খণ্ডে একটা মানুষকে বিচার পেতে গেলে 100 জনের মধ্যে 75 জন মানুষকে বিচার পেতে গেলে কিন্তু ঘুষ দিয়ে বিচার পেতে হচ্ছে। কি ভয়ঙ্কর চিত্র! একবার ভেবে দেখুন, এই বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের আমরা মনে করি যে আমরা সঠিক বিচার পাবো। এই যদি বিচার ব্যবস্থার অবস্থা হয়, তাহলে আগামী দিনে আমাদের দেশের কি অবস্থা হবে এটা সহজে অনুমান করতে পারছেন। মহারাষ্ট্রে আরেকটি হিসেব বলছে, এনসিআরবি রিপোর্ট 2022-এ জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে মহারাষ্ট্রে সর্বাধিক 749টি মামলা এবং রাজস্থানে 511টি মামলা রেকর্ড করা হয়েছে এই ভারতীয় অপরাধ, এই বিচার ব্যবস্থার অপরাধ নিয়ে। এবং আরো বলা হচ্ছে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ 2018 সালের একটি রিপোর্টে সেখানে বলা হচ্ছে নিম্ন আদালতের 47% পরিবার জানিয়েছে তারা দ্রুত শুনানি বা অনুকূল রায়ের জন্য ঘুষ দিতে বাধ্য হয়েছেন। নিম্ন আদালতে 47% পরিবার, মানে 100 জনের মধ্যে 47টা পরিবারকে তারা তাদের রায় দ্রুত জানার জন্য
তাদেরকে ঘুষ দিতে হয়েছে। আজকে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির দুর্নীতি সামনে এসছে এবং সেই দুর্নীতিকে ঢাকার জন্য নানান রকম ভাবে বিচার ব্যবস্থাদেরই এক অংশ চেষ্টা করছেন। ভাবুন, একজন বিচারপতি, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তাকে কোনোভাবে সাজা না দিয়ে, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না করে তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হচ্ছে। এবং সেই এলাহাবাদ হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশন, যে বার কাউন্সিল, তারা উকিল যারা, তাদের যে সংগঠন, তারা প্রতিবাদ করেছেন। তারা বলছেন এরকম একটা নক্কারজনক লোককে আমাদের কাছে ফেলে দেওয়া, মানে ডাস্টবিনে ফেলে দেওয়া বলা হয়েছে। যে আমাদের এখানে এটা কি ডাস্টবিন? মানে যাকে খুব পরিষ্কার করে বলতে গেলে সেটা হচ্ছে আবর্জনা স্তূপ, যে এখানে ফেলে দেবেন তাকে একটা আবর্জনা। এই বিচারপতিকে ওখানে ট্রান্সফার করা হচ্ছে। আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে, কোন জায়গায় পৌঁছে গেছে, এর মাধ্যমে শুধু সেইটুকুই প্রকাশ করা। সেখানে গ্রোক বলছে চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া সমস্ত হিসেব আছে, যেখানে চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা দিয়ে দুর্নীতিতে ফেসে গেছে। কিন্তু সেখানেও দেখা গেছে বিচার ব্যবস্থার নিষ্ক্রিয়তা এবং আবার কোথাও কোথাও অতি সক্রিয়তা, যেখানে দেখা যাচ্ছে অপরাধীরা তাড়াতাড়ি তারা বেল পেয়ে যাচ্ছে, জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গ্রোকের বক্তব্য অনুযায়ী যে ভারতবর্ষের দুর্নীতির পরিকাঠামোর সমস্যা, বিচারকের ঘাটতি, অতিরিক্ত মামলার চাপ। একদম সঠিক কথা, যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, আপনি কখন সঠিক বিচার পাবেন? যদি একজন বিচারপতিকে প্রতিদিন বলা হয় যে 100টি করে মামলা শুনবেন আর 100টি করে মামলার রায় ঘোষণা করবেন, সেটা তো অবাস্তব কথা। সেটা কি সম্ভব? দেখা যাচ্ছে যে পরিমাণ মামলার পাহাড় জমছে, তাতে যদি একজন বিচারপতি রোজ 100টি করে মামলা শোনেন এবং তার রায় ঘোষণা করেন, তাহলেও ভারতবর্ষের সমস্ত মামলার কিন্তু নিষ্পত্তি দ্রুত করা সম্ভব হবে না। তাই দরকার যেটা, সেটা হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন। আর একটা বিষয় আমরা প্রশ্ন করেছিলাম গ্রোকের কাছে, যে অভিজিৎ গাঙ্গুলির, যেটা নিয়ে আমরা প্রথমেই শুরু করেছিলাম বলা, যেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যেভাবে একটি টিভি চ্যানেলে বসে সাক্ষাৎকার দিয়েছিলেন তার বিচারপতি চেয়ারে থাকা অবস্থায়। সেই সময় তিনি, এখন তো তিনি সাংসদ হয়েছেন, সেই সময় বিচার চলাকালীন তার বিচার্য বিষয় নিয়ে তিনি যেভাবে একটি টিভি চ্যানেলে বসে বক্তব্য রেখেছিলেন, সেটা আদৌ কি দুর্নীতির মধ্যে পড়ে? তো সেই জায়গায় আমাদের উত্তর যেটা দিয়েছেন, যে এটা একদমই মানে সঠিক একটি প্রশ্ন। সেখানে দুর্নীতি তো নিশ্চয়ই উড়িয়ে দেওয়া যায় না, বিতর্কিত বলা হয়েছে, কিন্তু অনৈতিক এবং এটা যে বিচার ব্যবস্থার কাছে একটা বড়সড় একটা ধাক্কা, সেটা কিন্তু গ্রোকের এআই সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আজকে যেটা বলার, সেটা হচ্ছে যত দিন যাচ্ছে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সমস্ত তথ্য আমাদের হাতের মুঠোয় চলে আসছে, এবং আমরা বুঝতে পারছি যে আমরা কোন অন্ধকারের পথে আমরা, মানে ভারতবাসী আজকে নিমজ্জিত হতে চলেছে। শুধুমাত্র রাজনৈতিক কারণ, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থে যেভাবে প্রতিদিন ভারতবর্ষের বিচার ব্যবস্থা থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সিগুলোকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে তাদেরকে নপুংসক করে তুলছে, তাদেরকে অপদার্থ করে তুলছে, তা কিন্তু আগামী দিনে আমাদের ভারতবাসীদের কাছে একটি অত্যন্ত, মানে কি বলবো, একদম পরিষ্কার করে বলতে গেলে আমাদেরকে কিন্তু খাদের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এবং এখান থেকে ঘুরে দাঁড়াবার হয়তো একটাই উপায় তখন থাকবে, যখন আবার সেই স্লোগান বাজারে আসবে, বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস। আজকে
এইটুকু বললাম। সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানেই শেষ করছি।